আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার গল্প না বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি বড়লোকের ঘরের মেয়ে। আমরা এক ভাই এক বোন। আমার বাবা মার অনেক টাকা পয়সা আছে। তো আমি কলেজে লেখাপড়া করি। সেখানে লেখাপড়ার ফাঁকে একটা ছেলের সাথে আমার নম্বরে ফোনে কথা হয়। সেই আমার মেয়ের আমার এই মিষ্টি কণ্ঠ বা আমার মেয়ে কণ্ঠ দেখার পরে সে খুব সুন্দরভাবে কথা বলে এবং সে এত সুন্দরভাবে আমার সাথে গুছায় কথা বলেছে যে প্রথম দিন কথা বলার পরেই তার প্রতি একটা ভালো লাগা কাজ করলো। তারপরে কলেজে যখন আমি লেখাপড়া করি এইভাবে ভালো লাগতে থাকে, কথা বলতে থাকি, কিন্তু সেই তাকে আমি কখনো দেখি নাই আর সেও আমাকে কখনো দেখে নাই। আমার কথা তার কাছে এত ভালো লাগছে, সেও আমার কথা শুনে প্রেমে পড়ে গেছে এবং তার মিষ্টি কণ্ঠ শুনে আমিও তার প্রেমে পড়ে গেছি। কিন্তু দুঃখের বিষয় একটাই যে কেউ কাউকে দেখি নাই। আমিও তাকে ছবি পাঠাই নাই, সেও আমাকে ছবি পাঠায় নাই। কেন পাঠায় নাই জানেন? আমি পাঠাই নাই এই জন্য যে ছেলেটা এত সুন্দর কিউট, তারও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তারও খুব পয়সাওয়ালা লোক, অনেক টাকা পয়সা আছে তাদের। কিন্তু ছেলেটার অনেক সুন্দর কণ্ঠ শোনার পরে আমি চিন্তা করলাম যদি ইমুতে ফোন দিই। আমার কাছ থেকে ইমু নাম্বার চাইছিল, তাই আমি বলছি আমি ইমু চালাই না। আসলে ইমু ঠিকই চালাই, কিন্তু আমি দিতে সাহস পাইনি। তাকেও বললাম, সেও আমাকে বলে আমি হোয়াটসঅ্যাপ ইমু চালাই না। তো বাটন সেটের মতন আর কি দুজনে ফোনে কথা বলতে থাকি। তো আমি ভয় পাইছিলাম যদি ইমো নাম্বারটা দিই তাহলে তো সেই ইমো তো আমাকে ফোন দেবে বা আমার ছবি চাইবে বা আমাকে একবার বাস্তবে দেখতে চাইবে। তখন যদি আমি সামনাসামনি আসার পরে যদি আর কি পছন্দ না করে, এমন একটা আর কি ভয় ছিল মনের মধ্যে। আর তারও সে একই ভয়টাই কাজ করতো যে সামনাসামনি ছবি বা সামনাসামনি ইমুতে আসার পর যদি আমি যদি তার না পছন্দ করি, তারও মনে এরকম একটা ভয় ছিল। তো যাক, দুজনের ভয় ছিল। এখন কথা বলতে বলতে এমনভাবে আমরা কথা বলতাম, এত ভালো লাগা কাজ করতো যে সেই যদি কালো কুচকুচো হয় তারপর আমি তাকে বিয়ে করব। আর আমিও যদি কালো কুচকুচো হই তারপরে সে আমাকে বিয়ে করবে। এমন দুজনের মধ্যে একটা ভালো লাগার কাজ করলো। পরে যাই হোক, তখন আমি বললাম আমার ইমো নাম্বার আছে, কিন্তু প্রথম প্রথম তোমাকে আমি দিতে সাহস পাইনি। সেও আমাকে বলেছে আমারও হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, তোমাকে প্রথম প্রথম দিতে সাহস পাইনি কারণ আমি কালো মানুষ, তুমি যদি আমাকে পছন্দ না করো। তা আমিও বললাম আমিও কালো মানুষ, তুমি যদি আমাকে পছন্দ না করো। তো একই রিপ্লাই দুজনে আমরা করার পরে যখন আমরা ভিডিও কলে আসি, ভিডিও কলে আসার পরে কি বলবো, সেই যখন আমার চেহারাটা দেখেছে, দেখার পরে তার ভিতরে এত ভালো লাগছে। আর আমিও তার চেহারাটা যখন দেখেছি আমারও অনেক ভালো লাগছে। কারণ ভিতরে যেটা ভয় ছিল যে আমাকে মনে পছন্দ করবে না, আমি কত কালো বা সেই কত কালো, দুজন একটা কারণেও ভয় ছিল। কিন্তু অথচ সেই এত সুন্দর চেহারা আর আমারও এত সুন্দর চেহারা, সেটাও তার কাছে ভালো লাগলো আর তার চেহারাটাও আমার কাছে ভালো লাগলো। দুজনে আর কি স্মার্ট সুন্দরী আমরা, কার থেকে কেউ কম না। আমার স্বামীটাও অনেক স্মার্ট, আমি অনেক স্মার্ট। তো যাই হোক, দুজনে ভালো লাগছে। ভালো লাগার পরে সে আমাকে বলল আমি তো প্রবাসে থাকি, তো আমি কিছুদিন পরে ছুটিতে আসবো,
আমি হয়তো বিয়ে করে চলে যাব, বেশি দিন থাকতে পারবো না। তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবো না? মানে তার প্রতি আমার মনটা এমন হয়ে আসছে, অপেক্ষা করতে পারবো না মানে সারা জীবনে যদি তোমার জন্য অপেক্ষা করতে হয় আমি করব। তুমি বিয়ের পর যদি আমাকে এক রাতের জন্য সুখ দিতে পারো, সে এক রাতের সুখটুকু নিয়ে আমি সারা জীবন তোমার অপেক্ষা কাটা দেব। এই কথাটা বলার পরে তার মনের মধ্যে এত ভালো লাগলো, সে কী করলো, আমাকে না জানিয়ে 6 মাস পরে হুট করে চলে এসেছে। আমার ঠিকানা তো তার দেওয়াই আছে, তার বাড়ির থেকে গার্জেন পাঠায় দিছে। দেখার পরে দেখেন এখনও একটা মজার বিষয়, দিছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে এবং ছেলে সম্পর্কে সব কিছু ভালো কথা বলছে। বলার পরে এখন তো আমার বাবা মা রাজি, কিন্তু আমি রাজি না। কারণ আমি রাজি না, আমি তো একটা ছেলের ভালোবাসি। এখন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি কিভাবে রাজি হব বলেন? পরে আমাকে বলতেছে আমার বাবা মা, আচ্ছা ঠিক আছে মা, বুঝলাম তুই রাজি না, তুই ছেলেকে দেখোস নাই, কিন্তু ছেলেটা খুব স্মার্ট, অনেক সুন্দর, অনেক ভালো, ভালো ব্যবসা তার, তোকে খুব ভালোভাবে আদর করবে, বড় ঘর থেকে প্রস্তাবটা নিয়ে আসে। কিন্তু আমি তো একজনের মন দিয়া ফেলাইছি, সেটা তো আমি আমার বাবা মাকে বলতে পারতেছি না। এখন আমি বলতেছি না, কুঠিপুতি ঘরের ছেলে হলো আমি বিয়ে করব না, ঠিক আছে। পরে আমার বাবা মা অনেক রিকোয়েস্ট করলো, মা তোর কি কোনো ছেলে পছন্দ আছে? তখন আমি বলছি যে না, আমার কোনো ছেলে পছন্দ নেই। মানে আমি সাহস পাচ্ছি না বলার জন্য। আমার তো আসলে পছন্দ আছে, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। আমি বলতেছি আমি লেখাপড়া করতেছি, লেখাপড়া শেষ করে পরে বিয়ের চিন্তা কর না। পরে কয় আচ্ছা ঠিক আছে মা, বিয়ে করার দরকার নেই, তুই ছেলেটাকে একবার দেখ, তোর যদি ভালো লাগলে তাহলে তুই বিয়ে করবি, না তো না। পরে আমাকে ছবি দেখালো, ছবি দেখানোর পর তো আমি অবাক হয়ে গেলাম। হায় হায়, যে ছেলেটার জন্য আমি এতটা বছর অপেক্ষা করে আছি, বা মানে দরকার বলা সারা জীবন অপেক্ষা করবো, সেই ছেলেটাই বিয়ের প্রস্তাব পাঠাইছে। তার মানে সেই বিদেশ থেকে চলে এসেছে আমাকে না জেনেই। তাহলে কি মনে হয় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বুঝতে পেরেছি। এখন তো আমি পুরো খুশিতে আত্মহারা। এখন খুশিতে যখন আত্মহারা, তখন কি রে মা, এত খুশিতে নাচানাচি করতেছিস কেন? পরে আমি বলতেছি বাবা আমি বিয়ে করবো। না, ছেলেটা কালো দেখতে, তাহলে এটা বাদ দিয়ে দিই, তোর তো পছন্দ হয় না, তোর তো আমি জোর করে ছবিটা দেখালাম। তখন আমি বললাম যে বাবা সুন্দরের জন্য না, মানে আসলে বাবা আমি বলতে সাহস পাইনি, এখন যেহেতু তুমি ওই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছো, এখন তাহলে বলতে সাহস পাই। এই ছেলেটার সাথে আমার 1 বছর সম্পর্ক, ওকে আমি খুব ভালোবাসি আর ওই আমাকে খুব ভালোবাসে। আমি ওর জন্যই তোমার পছন্দ করা পাত্রের সাথে বিয়ে বসতে চাইনি, কিন্তু ওই যে বিয়ের প্রস্তাবটা পাঠাইছে আসলে সেটা আমি জানি না। এই কথাটা বলছি তার একটু পরেই, 10 মিনিট পরেই সে ঢুকে পড়েছে বাড়ির ভিতরে। দরজার বাইরের থেকে আমি সবই শুনেছি, আসলে তোমাকে সারপ্রাইজ দেব বলেই আমি তোমাকে জানাই নাই কা। পরে আর কি, পরে তো রাজি হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল। বেশি দিন থাকতে পারিনি, মাত্র 1 সপ্তাহ সংসার করে চলে গেছে। কিন্তু আমার ভিতরে একটা প্রশ্ন জেগে গেল, সে চলে যাওয়ার পরে আমি আমার শাশুড়িকে বললাম, আম্মা এই লোকটা কে? এটা তোমার শ্বশুর। আমি বলছি আমার শ্বশুর, তাহলে বিয়ের দিন গেল না কেন? না একটু সমস্যা ছিল তো তাই। আমি দেখেন বিয়ের দিনও জানি ছেলে দেখার সময় যায় না কা, অথচ আচ্ছা যাই হোক। পরে আমার শ্বশুর ধেই ভালোই, সবসময় আমার দিকে তাকায়, কিন্তু তার তাকানোর মধ্যে না একটু অন্যরকম ভাব ছিল। আমি ভাবলাম যে তার কোনো সমস্যা নাকি, মেন্টালি বুঝতে পারতেছি না। পরে আমি গোসল করতে গেলে, রান্নাঘরে গেলে সেই সব সময় তাকায় থাকতো। এটা কি ব্যাপার, মানে আমার কাছে মনে হয় সে লুকা লুকা তাকায়, আমাকে কে ফলো করে।
তো আমি চিন্তা করতেছি, আমার কাছে মনে হয় কেউ আমাকে ফলো করে, কে তাহলে ফলো করে। এক পর্যায়ে খেয়াল করে দেখি আমার শ্বশুরই সবসময় আমাকে নজরে রাখে। পরে আম্মার কাছে ব্যাপারটা বললাম। আম্মা আমাকে বললো, বৌমা কি বলবো, আমার ছেলের জন্য আমি এই বেটার সংসারটা করে গেলাম সারাটা জীবন। এই বেটার নজরটা খুব ভালো না। সারাটা জীবন যে কোনো মেয়ে মানুষ পাইলে চলে, তার সাথে খারাপ ব্যবহার করে। তুমি একটু সাবধানে থাকো বৌমা, কখন না কি ঘটে যায়। এই কথা শোনার পর থেকে আমার তো আরও ভয় লাগলো। আমি বলছি ঠিক আছে, দরজা জানলা ভালো করে লাগায় শুইবা। আমি বলছি আচ্ছা। পরে দরজা জানলা ভালো করে লাগায় শুয়ে রয়েছে। আমার শাশুড়িও আমার শ্বশুরও একসাথে, তারা আলাদা রুমে থাকে। তো এক পর্যায়ে আমার হাজব্যান্ডে ফোন দিছে, কথা বলতে বলতে কারেন্টও চলে গেছে। আমি আবার বাইরে চলে আসছি। বাইরে চলে আসার পরে পরে তো কখন যে আমার শ্বশুরে মানে খাপ পাইতেছিল যে কখন যে সে ভিতরে চলে গেছে গা আমার ঘরের মানে খাটের নিচে, আমি তো বুঝতে পারিনি। পরে আমি ফোনে কথা বলার পরে নেট একটু ডিস্টার্ব দেয় রুমের ভিতরে। পরে ফোনে কথা বলার পরে আমি শেষ হইলো, আমি ঘরে এসে তো শুয়ে রয়েছি দরজা জানলা ভালো করে লাগাইয়া। হঠাৎ করে গভীর ঘুমের পর দিয়ে আমার বুকের উপরটা ভার ভার লাগতেছে। ব্যাপারটা কি, ভার কেন? এক পর্যায়ে দেখি আমার শ্বশুর আমার উপরে, চোখটা খুলে তাকায় দেখি। তখন বললাম, বাবা আপনি? বৌমা চুপ থাকো, অর্ধেক কাজ হয়ে গেছে গা, বাকি অর্ধেকটুকু করতে দাও। তখন বলছি, ছি বাবা আপনি এত খারাপ, আমি না আপনার ছেলের বউ। ছেলের বউ তাতে কি হয়েছে, তুমি মেয়ে মানুষ আমি পুরুষ মানুষ। আর বেশি কোনো কথা বলতে পারলাম না। শেষ পর্যন্ত জোর করে আমার শ্বশুর আমার সাথে, মানে কি বলবো, সে একটা লুচ্চা শ্বশুর আমার সাথে এরকম ঘটনাটা ঘটাইলো। তারপরে লজ্জায় ঘৃণায় আমি কাউকে কিছু না বলে বাড়ির থেকে চলে আসি আমার বাপের বাড়ি। আমার স্বামীকে আমি সব কিছু জানার পরে আমার স্বামী ওই দিনকেই জানার পরে বিদেশ থেকে চলে আইসা আমার শ্বশুরকে পুলিশের হাতে তুলে দেয়। এবং আমার স্বামী আমাকে বলে, তোমার কোনো দোষ নেই, এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি তোমাকে রেখে আর কোথাও যাব না, আমি তোমার পাশে থাকবো। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, পরিবারের ভিতরে যদি কোনো খারাপ লোক থাকে এই ধরনের, তাহলে তাদের কাছ থেকে দূরে থাকবেন। একই ছাদের নিচে আপনারা থাকবেন না, কারণ খারাপ লোক আপনি হোক বা পরে হোক, সেই সুযোগ পাইলে সবল দিতেই থাকবে। তারা সবসময় সুযোগের অপেক্ষা করে। এই জন্য এদের যখন তারা অন্যায় করবে সাথে সাথে তাদের বিচার করবেন। বিচার না করলে তারা শিক্ষা পায় না। তাদের এমন শিক্ষা দেওয়া উচিত যেন জীবনে কখনো এরকম ভুল না করতে পারে। তো বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।